স্টোরি অফ লাভ। কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। আপনি আসতে পারেন মিস্টার আরাফ। নির্ঝরা উক্ত বাক্য বলে আরাফের দিকে সরাসরি দৃষ্টি রাখে। আরাফ হতচকিত হয়ে পড়ে, কোনোভাবে নিজেকে সামলে নীরবে প্রস্থান ঘটায়। আরাফ যেতেই নির্ঝরা সোজাসুজি প্রহরের দিকে দৃষ্টি রাখে। অতিশয় গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে প্রহরের তাকানো দেখে ঠোঁট বাঁকিয়ে স্মিত হেসে ওঠে নির্ঝরা। পায়ের ওপর তোলা পা নিচে রাখে, টেবিলের দিকে এগিয়ে ঝুঁকে পড়ে কিছুটা। ডান হাত টেবিলে ভাঁজ করে রেখে তাতে মাথা রাখে। সোজাসুজি প্রহরের অবস্থান। নির্ঝরা ঝুঁকে পড়ায় বুকের কাজ স্পষ্ট দৃশ্যমান। প্রহর শান্তভাবেই দৃষ্টি সরিয়ে নেয়। নির্ঝরা প্রহরের দৃষ্টি সরানো দেখে কপাল কুঁচকে ফেলে। কিছুক্ষণ প্রহরের দিকে তাকিয়ে নিচের দিকে তাকায়। বুকের সূক্ষ্ম অংশ দৃশ্যমান দেখে ঠোঁট এলিয়ে নির্ঝরা হেসে ওঠে। কিছুটা তুচ্ছ গলায় বলে ওঠে, এখনো সেই ব্যাকটে ডেট রয়েই গেলে প্রহর ভাই। তোমাকে ঠিক আগের মতো দেখে আমি শকড হলাম। ভেবেছিলাম নিবৃত সরকার প্রহরের পাখা যখন বিজনেস ওয়ার্ল্ডে পড়েছে নিশ্চয়ই অতীতের খোলস থেকে বের হয়েছে, কিন্তু আমি তো হতভম্ব। তুমি তো সেই 90 দশকেই পড়ে আছো। যাই হোক, নিবৃত সরকার প্রহরের আদরের ছানা কেমন আছে, দেখতে কেমন হয়েছে, তোমার মতোই নাকি? নির্ঝরার ঠোঁটের গোড়ায় ব্যঙ্গাত্মক হাসে এখনও ঝুঁকেই রয়েছে। দৃষ্টি প্রহরের মুখে। ভার্সিটির সবচেয়ে হ্যান্ডসাম সুদর্শন পুরুষ ছিল নিভৃত সরকার প্রহর। শ্যামবর্ণের পুরুষটার পেছনে এমন কোনো রমণী ছিল না যে পাগল হয়নি, অথচ প্রহর সরকার তো সুপুরুষ। বিবাহিত হালাল নারী ছাড়া কারো দিকে ভুল করেও দৃষ্টি তুলে তাকাতো না। আচমকা হালাল নারী শব্দটি নির্ঝরার ঠোঁটের গোড়ায় লেগে থাকা হাসি মুছে দেয়। অদ্ভুত একটি শূন্যতা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখে। তৎক্ষণাৎ সোজা হয়ে বসে পড়ে। টেবিলে হাতের আঙুল দ্বারা টোকা দিতে থাকে অবিরাম। প্রহর নির্ঝরার সূক্ষ্ম পরিবর্তন দেখে বাঁকা হেসে ওঠে। শরীরে জড়ানো স্যুট খুলে চেয়ারে বাঁধিয়ে বুকের কাছের বোতাম খুলে মাথা হেলিয়ে দেয় চেয়ারে। চোখ দুটি বন্ধ করে আচমকা শুনশান কক্ষের মধ্যে অতি চেনা পরিচিত সুর ভেসে আসে। সহসা নির্ঝরা প্রহরের দিকে তাকায়। হতভম্ব মুখে স্পষ্ট অবাকতা, অথচ প্রহর নিঃশব্দে নীরবে ঠোঁট চোখা করে শীষ বাজিয়ে যাচ্ছে। চেনা সুর, পুরনো ভয়ঙ্কর সত্য তৎক্ষণাৎ নির্ঝরা সরকারকে ব্যাকুল করে তোলে। নির্ঝরা খামচে ধরে নিজের হাত, হাত জোড়া অস্বাভাবিকভাবে কাঁপছে। নির্ঝরা নিজের নিয়ন্ত্রণ হারিয়ে বসে। হাত পায়ের কাঁপন থামাতে অপারণ নির্ঝরা। তখনই ধপ করে উঠে দাঁড়ায়। উদ্বিগ্ন চিত্তে পায়ের গতি বাড়িয়ে এক প্রকার পালিয়ে যায় কক্ষ থেকে। নির্ঝরার প্রস্থানের সাথে সাথে একটা দমকা হাওয়া বয়ে যায় ঘরের মধ্যে। কেমন কোমটতা তবুও প্রহর চোখ বন্ধ করে শীষ বাজিয়ে যাচ্ছে। সময়ের কাঁটা গুনে গুনে মিনিট পাঁচেক হতে প্রহর থেমে যায়। বন্ধ চোখ দুটি শূন্য দেয়ালে একভাবে তাকিয়ে থাকে। ঘোলাটে দৃষ্টিতে একটা চাপা যন্ত্রণা। সেকেন্ডের মধ্যে অতি শান্ত দৃষ্টি অশান্ত হয়ে যায়। রক্তাক্ত অবস্থায় পরিণত হয় চোখ দুটি। প্রহর নিষ্প্রাণ দৃষ্টিতে শূন্য দেয়ালে তাকিয়ে থাকার মধ্যে আচমকা গিয়ে ওঠে। আমি শুধু চেয়েছি তো। থেমে যায় প্রহর। অসম্পূর্ণ থেকে যায় গানের লাইন। অথচ কিছুক্ষণ আগেও ঠিক এই গানটার সুর তুলছিল নিভৃত সরকার প্রহর। থমথমে মুখে আরাফ দরজার সামনে দাঁড়িয়ে। এতক্ষণ বাহিরে দাঁড়িয়েছিল আরাফ। রুমের মধ্যকার কথোপকথন শ্রবণ করতে পারেনি, তবে নির্ঝরা সরকারের আচমকা ছুটে বেরিয়ে যাওয়া দেখে আরাফের কপাল কুঞ্চিত হয়। ভেতরে প্রবেশ করে প্রহর ঠিক আছে কিনা, কিন্তু দরজার সামনে দাঁড়িয়ে এতক্ষণ প্রহরের ঠোঁটে শীষ বাজানোর সুর এবং লাস্টের দিকে অসম্পূর্ণ গানের লাইন মারাত্মক রকমের বিভ্রান্তির মধ্যে আরাফকে ফেলে। নিভৃত সরকার প্রহর ভার্সিটি লাইফে দুরন্ত গান গাইতো, এমনকি নিভৃত সরকার প্রহরের স্বপ্ন ছিল বিরাট বড় সিঙ্গার হওয়ার। বিজনেস ওয়ার্ল্ড থেকে শতমাইল দূরত্ব ছিল প্রহরের। আরাফ, বরুণ এবং বর্ণের কথোপকথনের মাধ্যমে জেনেছে কথাগুলি। বরুণ অস্ট্রেলিয়া থেকে ফেরত এসে বর্ণকে মাঝে মধ্যে গানের রিহার্সাল করাতো, কারণ বর্ণের গলার সুর ম্যাজিকের মতো। বর্ণকে নিয়মিত গানের অনুশীলন করালে বড় হলে একজন প্রফেশনাল গায়ক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তবে আরাফ বর্ণের গান নিয়ে তেমন মাথা ঘামাতো না। যবে থেকে জানতে পারে স্যার একজন ভালো গায়ক ছিল, এমনকি মিউজিক জগৎ ছিল যার প্রবল আগ্রহ, সে কিনা গান থেকে 100 হাত দূরে থাকে। ভুল করেও নিভৃত সরকার প্রহরের মুখ দিয়ে সুর ভেসে আসে না, অথচ এইমাত্র আরাফ অসম্পূর্ণ গানের কিছু শব্দ শুনল। আদুরে বিড়াল ছানার মতো সন্ধ্যাকে জড়িয়ে আছে বর্ণ। হাতের বাঁধন দৃঢ়।
কান্নার শব্দ এখন আর শোনা যাচ্ছে না, তবে সন্ধ্যা নিজের ঘাড়ে বর্ণের অশ্রুর অস্তিত্ব পাচ্ছে। কিয়ৎক্ষণ আগেই ঝড়ের ব্যাগে বুকে হামলে পড়েছে বর্ণ। সন্ধ্যার অদ্ভুত অনুভূতি হচ্ছে, বর্ণের উপস্থিতিতে বুকটা ভরা ভরা লাগছে। মনে হচ্ছে সন্ধ্যা পরিপূর্ণ, দুনিয়ার আর কিছু চাওয়ার নেই। অথচ সন্ধ্যার স্বপ্নগুলো এখন অপরিপূর্ণ। একটা বাচ্চার আদুরি ছোঁয়ায় সন্ধ্যা কেমন নুয়ে পড়েছে, হৃদয় কোমলতা ধারণ করে। সন্ধ্যা নিজের অদ্ভুত অনুভূতিকে আর প্রশ্রয় দিল না। বর্ণকে নিজের কাছ থেকে ছাড়িয়ে বর্ণের মুখমণ্ডল দুই হাতের মধ্যে রাখে। বর্ণের ভেজা আঁখি এবং রক্তবর্ণ লালচে আদল পরক করে সন্ধ্যা মলিন গলায় বলে ওঠে, বর্ণ, আব্বু আমার, তোমার চোখে পানি কেন? চলে এসেছি তো আমি, কান্না বন্ধ করো আব্বু। বর্ণের নিষ্পাপ দৃষ্টি সন্ধ্যার আদলে ঘোলাটে দৃষ্টিতে অগাধ ভালোবাসা। নিষ্পাপ নিখুঁত গভীর ভালোবাসার দুটো চোখ সন্ধ্যার মুখের দিকে ব্যাকুলতা মিশিয়ে তাকিয়ে আছে। সন্ধ্যার বুকটা মোচড় দিয়ে ওঠে। এতটা সরল দৃষ্টি কারো থাকে বুঝি? সন্ধ্যা বর্ণের চোখের পানি মুছিয়ে দিতে থাকে। বর্ণের দৃষ্টি তখনও সন্ধ্যার মুখে। আচমকা বর্ণ সন্ধ্যাকে বলে ওঠে, I miss you so much, আম্মু। আমি ভেবেছি তুমি আসবে না। আমার খুব কষ্ট লাগছিল। তুমি এত লেট কেন করলে? আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে। এতক্ষণে হয়তো মিস নাম প্রেজেন্ট করছে। সন্ধ্যার ভালো লাগলো না একটা বাচ্চা ছেলের নরম অনুভূতি নিয়ে খামখেয়ালি করতে। নেক্সট ডে সন্ধ্যা দ্রুত ঘুম থেকে ওঠার চেষ্টা করবে। বর্ণের প্রশ্নাতীত দৃষ্টি এখনও বহাল দেখে সন্ধ্যা বর্ণের শার্ট ঠিক করে দিতে দিতে বলে, তুমি তো জানো না আব্বু, তোমার পাতানো আম্মু লাইফে ফার্স্ট টাইম এত ভোরবেলা ঘুম থেকে উঠেছে শুধু তোমার সাথে দেখা করার জন্য। নইলে তো 9টার আগে আমার ঘুম ভাঙেই না। বর্ণের বোধ হয় ভালো লাগলো। নরম দৃষ্টিতে সন্ধ্যার মুখের দিকে তাকে আচানক সন্ধ্যার গালে দুই হাত রেখে বুলিয়ে দিতে থাকে। সন্ধ্যা থমকে যায়। আদুরে দুটি কোমল হাতের ছোঁয়ায় সন্ধ্যার চোখ মোদিত হতে চায়। সন্ধ্যার চোখ বন্ধ হওয়ার উপক্রম। এতটা আদুরে বাচ্চা বাচ্চা আদর সন্ধ্যার কোমল সত্তা নাড়িয়ে দিচ্ছে। সন্ধ্যার চোখ বন্ধ হওয়ার আগ মুহূর্তে বর্ণ সন্ধ্যার ডান গালে চুমু দিয়ে বলে, তুমি খুব সুন্দর আম্মু। প্রিটি গার্ল, রূপকথা রূপাঞ্জল। তোমার দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। তুমি আমার অবসর সময় কাটানোর কারণ আম্মু। 6 বছরের বাচ্চা বর্ণ। কথাবার্তা শুরু থেকেই বড়দের মতো। কোনো পর্দা নেই, সঠিক কথা মুখের ওপর বলে দেয়। পছন্দ হলে নীরবে গ্রহণ করে এবং অপছন্দ হলে মুখের উপর নাকচ করে দেয়। সন্ধ্যার প্রতি বর্ণের দুর্বলতা দিন দিন বাড়ছে, অথচ দুর্বলতার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে নিভৃত সরকার প্রহর। সুবর্ণ সরকার স্নিগ্ধ সন্ধ্যার উপস্থিতিতে ভুলে বসে তার সীমানা। ধরা বাঁধা সীমানা সেই প্রথম দিন থেকে অতিক্রম করে ফেলেছে। প্রহর, বরুণ, আরাফ ব্যতীত বর্ণের সাথে 1990 ক্যাফে বিবর্ণ সন্ধ্যায় ক্যাফেতে ঠিক বিবর্ণ সন্ধ্যায় ইসাক মির্জার হাদুরি ছানার প্রথম পদক্ষেপ ছিল নিষ্পাপ বর্ণের অন্তরে সৃষ্ট কঠোরতা দেয়াল ভাঙার প্রথম সূচনা। সন্ধ্যার ছটফটে চালচলন, বর্ণের সাথে খুব সহজে মিশে যাওয়া, এমনকি অদ্ভুত কথাবার্তা যা ছিল বর্ণের নিকটে নতুন। প্রথম সাক্ষাৎ কিছুটা রুষ্ট ফিল করিয়েছিল বর্ণকে, কিন্তু ভয়াবহ দুর্ঘটনা সব কিছু এলোমেলো করে দিয়েছে। সন্ধ্যার মাথায় হাত বুলিয়ে দেওয়া, মামা গন্ধ মেশানো বুকটা, সন্ধ্যার মমতা মেশানো আব্বু ডাকা, সব কিছু ছোট্ট বর্ণের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। পরবর্তীতে হুট করেই বর্ণ সন্ধ্যার সন্ধান করা শুরু করে দেয়। নিত্যদিন সিসিটিভি ফুটেজ চেক করা রুটিন হয়ে দাঁড়িয়েছিল। অদ্ভুতভাবে বর্ণ প্রথম কাউকে মিস করেছে। তারপর সন্ধ্যাকে স্মৃতির পাতায় তাজা রাখার একমাত্র উপায় হয় সোনার লকেটটি, বর্ণের অবসর সময় কাটানোর সঙ্গী। সন্ধ্যা বর্ণের চোখের পানি, মায়াময় কথা, বিষণ্ণ আদল গভীরভাবে পরখ করে কিছুটা ভান করে লজ্জাভাব ফুটিয়ে বলে ওঠে, ইস বর্ণ, এভাবে পাবলিক প্লেসে কিসি দিতে হয় না আব্বু? আমার লজ্জা করে না বুঝি? সন্ধ্যার কথাটা এতটাই হাস্যকর ছিল যে গম্ভীর স্বভাবের বর্ণ হেসে ওঠে। সন্ধ্যা স্বস্তির শ্বাস ছেড়ে বর্ণের দুই গালে পরপর অনেকগুলো চুমু দিয়ে বলে, যাক, অবশেষে আমার গম্ভীর পাতানো ছেলের মুখে হাসি তো ফুটলো। কিছুটা দূরত্বে দাঁড়িয়ে আছে আতিকুর রহমান, মুখে আশ্চর্যভাব স্পষ্ট দৃশ্যমান। সম্মুখীন শ্রেষ্ঠ ঘটনার বিরূপ প্রভাব পড়েছে। বর্ণের আম্মু ডাকায় স্তব্ধ তিনি। আতিকুর রহমান বর্ণ এবং প্রহরকে মাত্র 9 মাস হচ্ছে চেনে। তার মধ্যে আতিকুর রহমান অবগত বর্ণের মায়ের সাথে তার বাবার ডিভোর্স হয়ে গিয়েছে।
নিভৃত সরকার প্রহরের এক্স ওয়াইফ ঠিক কে কেউ অবগত নয়, এমনকি বর্ণ নিজেও জানে না, অথচ একটা অচেনা অল্প বয়সী মেয়েকে আম্মু বলে ডাকছে। ভাবনার বিষয়, এই ঘটনা প্রহরের কর্ণকোহরে পৌঁছলে তুফান সৃষ্টি হবে। হয়তো বর্ণের শরীরে আঘাত করতেও প্রহর পিছপা হবে না। আতিকুর রহমান একটু ভীত হলো। বাচ্চাটার মুখের তৃপ্তিদায়ক খুশি দেখিয়ে নীরবতা অবলম্বন করলো। আগ বাড়িয়ে মা ছেলের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করলো না। নীরবে চোখের দৃষ্টি থেকে সরে আসলো, তবে সন্দেহবাতিক দৃষ্টি তখনও সম্পূর্ণ অচেনা মেয়েটাকে পর্যবেক্ষণ করছে আড়াল থেকে। বর্ণের দায়িত্ব যখন তার, সুতরাং সব দায়িত্ব যথাযথ পালন করা তার দায়িত্ব। বর্ণের সতেজতায় ঘেরা আদলে মলিনতা জায়গা করে নেয়। সন্ধ্যার কুঞ্চিত ভ্রুর দিকে কিছুটা পরিলক্ষিত করে বর্ণ মলিন গলায় বলে ওঠে, এখন যে ক্লাসে যেতে হবে আমাকে। যদি আজকে ক্লাসে না যাওয়ার লাগে? ইজ ইম্পসিবল আম্মু। নাম প্রেজেন্ট লিস্টে না উঠলে টিচার আব্বুকে কল দিয়ে জানিয়ে দিবে, তখন ধরা পড়ে যাব। তাহলে এখন উপায়? সন্ধ্যা গালে হাত দিয়ে কথাটা বলে ওঠে। বর্ণ কিছুক্ষণ নিশ্চুপ থাকে। বাচ্চা আদলটি বড়দের মতো ভাবুক হয়। আচমকা কিছু একটা স্মরণে আসতেই বর্ণ নিষ্পাপ দৃষ্টি রাখিয়ে সন্ধ্যার আদলে গলার স্বর নরম করে বলে, তুমি তো আমার আম্মু, তাই না? তবে পাতানো আম্মু। আম্মু তো আম্মুই হয়। সন্ধ্যা মুচকি হেসে বর্ণের গাল টেনে বলে ওঠে। জিনিয়াস বাচ্চা। বর্ণ গালে হাত দেওয়া পছন্দ করে না, অথচ সন্ধ্যার একটু আদুরে ছোঁয়ায় বর্ণ পুলকিত হলো। আগের থেকে গলার টোন আরও নরম করে অনুরোধ করে, একটা আবদার করি আম্মু। আবার? সন্ধ্যা বিস্মিত। বর্ণের সরল গলায় আবদার শব্দটি শুনলে সন্ধ্যার মস্তিষ্কের মধ্যে প্রশ্ন কিলবিল করে ওঠে। বর্ণ তো স্বাভাবিক বাচ্চা নয়, বাকি বাচ্চাদের মতো সহজ জিনিস আবদার করে না। এই জন্য সন্ধ্যা একটু শঙ্কিত, তবুও মাথা নাড়িয়ে বলে ফেলো। বর্ণ মাথা নিচু করে ফেলে, দুই হাত মুঠোবন্দি, কিছুটা দ্বিধা স্পষ্ট পরিলক্ষিত। সন্ধ্যার কপালে সুদীর্ঘ ভাঁজ পড়ে। আম্মু ডাকার অনুমতি চাওয়ার সময় জড়তা ছিল না, অথচ এখন ঠিক কী আবদার করবে যার জন্য বর্ণ সূক্ষ্ম চিন্তিত। সন্ধ্যার ভাবনা থামিয়ে বর্ণ মাথা উঁচু করে সন্ধ্যার চোখের দিকে সরাসরি তাকিয়ে বলে ওঠে, আমার ক্লাসমেটরা তাদের আম্মুর হাত ধরে নয়তো কোলে উঠে রোজ স্কুলে আসে। তারা তাদের আম্মুর গলা জড়িয়ে ধরে রাখে। তাদের আম্মুরা টিফিন বানিয়ে দেয়। স্কুল ছুটি হলে বাইরে অপেক্ষা করে। এমনকি যতক্ষণ ক্লাস হয় ততক্ষণ অপেক্ষা করে, আদর করে। তবে আমাকে কেউ করে না। আব্বু অফিসের কাজে ব্যস্ত থাকার জন্য সময় দিতে পারে না, কিন্তু আমার ওইগুলো চাই। বুকের ভেতর বোধহয় ঝড় বয়ে গেল। সন্ধ্যার চোখ জ্বলে ওঠে। নিষ্পাপ মুখশ্রী বর্ণের, অথচ এই মুহূর্তে নিষ্পাপ আদলে বিরাট শূন্যতা। বর্ণ কি আক্ষেপ করে, মায়ের অভাব অনুভব করে? বর্ণ কি একাকিত্বে ভুগছে? সন্ধ্যার মনে ঝড় উঠেছে। বর্ণের কথাগুলো স্বাভাবিক ছিল না। 6 বছরের বাচ্চাদের মধ্যে ছেলে মানুষী ভাব বেশি প্রকাশিত হয়, কিন্তু এতটা গোছানো কথাবার্তা কোন বাচ্চাটা বলে? সত্যিই কি মাহিন একটা সন্তান দ্রুত ম্যাচিউর হয়? সন্ধ্যার নিশ্চুপ মুখের দিকে তাকিয়ে বর্ণ শুকনো ঢোক গেলে নিজের হাত বাড়িয়ে দিয়ে বলে, আজকে আমি তোমার হাত ধরে স্কুলে যেতে চাই আম্মু। সন্ধ্যার দৃষ্টি বর্ণের দিকে, অথচ বর্ণ অগাধ আশা নিয়ে হাত বাড়িয়ে আছে। সন্ধ্যার মস্তিষ্কের মধ্যে তখন প্রশ্নের দ্বন্দ্ব চলছিল। ফলস্বরূপ বর্ণের বারন্ত হাতটা ইগনোর করে। যা ছিল গম্ভীর স্বভাবের বর্ণের চোখের কোণে অশ্রুর আবির্ভাব ঘটানো। বর্ণের চোখ দিয়ে নীরব অশ্রু ঝরতে দেখে সন্ধ্যার চেতনা ফিরে। বর্ণ হাত নামিয়ে নিতে গেলে দ্রুত বর্ণের হাত টেনে নিজের কাছে টানে। অসন্তুষ্ট গলায় ফুর বাক্যে ডেকে ওঠে, এই পাতানো ছেলে। বর্ণ নিশ্চুপ, গম্ভীর আদল পুনরায় দৃশ্যমান। সন্ধ্যা বুঝতে পারল তার পাতানো ছেলে হট মেজাজের একটু অভিমানও করেছে। ফলস্বরূপ নীরবে চোখের পানি ফেলছে। সন্ধ্যা বর্ণের মুখটা উঁচু করে চোখের পানি মুছে দিয়ে বলে, আমার সামনে একদম কাঁপবে না। তোমার পাতানো আম্মুর কিন্তু কষ্ট হয়। বর্ণ সহসা দৃষ্টি তোলে। সন্ধ্যার বিষণ্ণ আদলের দিকে তাকিয়ে দ্রুত বলে, ঠিক আছে, কাটবো না। তাহলে আমি তোমার হাত ধরি আম্মু। সন্ধ্যা কিছুক্ষণ বর্ণের দিকে তাকিয়ে মুচকে হেসে বর্ণের দিকে পিঠ ফিরে বসে পড়ে। বর্ণকে উদ্দেশ্য করে গলার উপর দিয়ে হাত বাড়িয়ে সন্ধ্যা সতর্কতার বাণীতে বলে, শক্ত করে গলা জড়িয়ে ধরো তো বর্ণ। কেন আম্মু?
আহ বর্ণ, প্রশ্ন কেন করছো? দ্রুত ধরো আব্বু। বর্ণ ঝুঁকে সন্ধ্যার পেট থেকে 2 হাত দিয়ে গলা জড়িয়ে ধরে। সন্ধ্যা তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ে। বর্ণকে পিঠে চড়িয়ে স্কুলের গেটের দিকে পায়ের কদম বাড়ায়। আশ্চর্যজনক বর্ণের উদ্দেশ্যে বলে ওঠে, আজকে আমি আমার পাতানো ছেলেকে ঘাড়ে নিয়ে সকল ছাত্রছাত্রীদের সামনে দিয়ে নিয়ে যাব। তোমার সকল ক্লাসমেটরা দেখবে আর আফসোস করে বলবে, বর্ণের আম্মু বর্ণকে কত ভালোবাসে। ইস, আমার আম্মু যদি এরকম করে ভালোবাসতো। বর্ণের এরকম অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন। সামান্য সন্ধ্যার হাত ধরে স্কুলে যেতে চেয়েছিল, অথচ সন্ধ্যা পিঠে চড়িয়ে উরফার বহন করে নিয়ে যাচ্ছে। এর থেকে দারুণ অনুভূতি বর্ণের জন্য কিছু ছিল না। বর্ণ হাসি মুখে সন্ধ্যার গলা জড়িয়ে ঘাড়ে মাথা রাখে। সন্ধ্যার গালে চুমু দিয়ে উৎফুল্ল গলায় বলে ওঠে, আমার ভীষণ মজা লাগছে আম্মু। শান্তশিষ্ট প্রকৃতির অশান্ত রূপ সন্ধ্যায় সবচেয়ে দুর্বল মুহূর্ত। ঝিরিঝিরি বৃষ্টি সন্ধ্যাকে যতটা মুগ্ধ করে, ঠিক তেমনই আসনি ঝড় সন্ধ্যাকে বীভৎস ভয়ের মধ্যে ঢেলে দেয়। আকাশমাটির প্রলয় নৃত্য সন্ধ্যাকে বীভৎস ভয়ের মধ্যে ফেলেছে। থরথর করে কাঁপছে সন্ধ্যা। গোধূলি লগ্নের মুহূর্ত, অথচ আকাশ পাতাল দুরন্ত সর্বনাশ। ঝড়ের কবলে পড়ে নিজেকে ঘন ঘটা তিমিরে সাজিয়েছে। ভীতু দৃষ্টিতেই সন্ধ্যার আশেপাশে তাকায়। ভার্সিটির সবগুলো ক্লাস অ্যাটেন্ড করেছে। নিহা আজ কেন ভার্সিটিতে উপস্থিত হয়নি সন্ধ্যা অবগত নয়। কল দেওয়ার সময় সুযোগও হয়নি। বর্ণকে স্কুলে দিয়ে ভার্সিটিতে উপস্থিত হয়। পড়ালেখার গভীরে ডুবে থাকা সন্ধ্যা সেই সময়ে অনুধাবন করতে পারে নিহা অনুপস্থিত। একাকী বাড়ি ফেরার পথে হুট করেই ঝড়, তন্মধ্যেই নির্জনতার ছায়ায় ঘেরা পথ। বুকের মধ্যে হাঁপুর অনুভূতি। সন্ধ্যা ভীতু দৃষ্টিতে পুনরায় আশেপাশে তাকায়। নজরের বাদ শূন্য রাস্তা। আকস্মিক মেঘের গর্জনে সন্ধ্যার কানে হাত চেপে পাপ্পা বলে চিৎকার দিয়ে ওঠে। 2 হাঁটুর মধ্যে মুখ গুছে ডুকরে কেঁদে ওঠে। পাপা, আমার ভয় করছে। পাপা, আমাকে নিয়ে যাও, আমার খুব ভয় করছে। সন্ধ্যা ক্রমশ ভয়ে আচ্ছন্ন হয়ে পড়েছে। ভেজা দৃষ্টির সম্মুখে তুলে প্রবল বেগে প্রাইভেট কার ছুটিয়ে গেল মাত্র। সন্ধ্যা কাতর দৃষ্টিতে গাড়িটির প্রস্থান দেখল। অন্ধকার হয়ে আসছে চরাচর। বাড়িতে ফিরতে হবে। সন্ধ্যা সূক্ষ্ম সাহস সঞ্চয় করে হ্যান্ডব্যাগ থেকে মোবাইলটা বের করে। বারংবার চাপ দিয়েও চার্জহীন মোবাইল অন করতে সক্ষম হলো না সন্ধ্যা। বর্ণের সাথে দেখা করার প্রথম দিন বিধায় উদ্বিগ্ন সন্ধ্যা মোবাইলের চার্জ দিতে ভুলে গিয়েছিল। বর্তমানে বিরাট বড় মাসুল গুনতে হচ্ছে। সন্ধ্যা প্রকৃতির প্রলয়কারী রূপ দেখে ডুকরে কেঁদে ওঠে। বিড়বিড় করে বলে, আজকের মতো বাঁচিয়ে নাও আল্লাহ, এরপর থেকে কখনো একাকি বের হবো না। নীরবতায় দীর্ঘ সড়ক আচমকায় ধ্বংসস্তূপে পরিণত হয়। উত্তাল ঝড়ো হাওয়ার বেগ এতটাই ছিল যে সন্ধ্যা উপর হয়ে সেফ জোন থেকে বিপজ্জনক জায়গায় পড়ে যায়। প্রবল বৃষ্টির মধ্যে পড়ে সন্ধ্যা সেকেন্ডের মধ্যেই ভিজে একাকার। সন্ধ্যা কেঁদে কুটে নিজের বেহাল দশা করে ফেলেছে। নিজের অনশরীরটা টেনে হিঁচড়ে কোনো মতেই তুলতে সক্ষম হয়। ভেজা শরীর নিয়ে কাঁধে ব্যাগ জড়িয়ে পায়ের গতি বাড়ায়। হৃদয়ে ক্ষুদ্র আশা একটা সেফ জোনের। সন্ধ্যার চঞ্চল দৃষ্টি চারিদিকে নিবদ্ধ। পায়ের গতি স্বাভাবিকের থেকেও দ্রুত। আকস্মিক টিমটিমে আলোয় আলোকিত একটা দোকান নজরে পড়ে। সন্ধ্যা ভালোভাবে দৃষ্টি নিবদ্ধ করতে বিষণ্ণ ভীত মুখশ্রী উদ্দীপন্ন হয়। ঘনঘটা বৃষ্টির জন্য রাস্তার অপর পাশের দোকানটার নাম অস্পষ্ট, তবুও সন্ধ্যার চিনতে একটু অসুবিধা হয়নি। সন্ধ্যার চোখ জলজল করে ওঠে দোকানের মধ্যে আলোর রেখা দেখে। সন্ধ্যা কোনো দিকে না তাকিয়ে রাস্তার মাঝ বরাবর ছুট লাগায়। উপস্থিত হয় ক্যাফের সামনে। সন্ধ্যার ভীত অন্তরে এক ফোঁটা স্বস্তি মেলে। এই ক্যাফে তো সুবর্ণ সরকার স্নিগ্ধ, অর্থাৎ তার পাতানো ছেলের বাবার। সন্ধ্যার স্বল্প পরিচিত লোকটি নিশ্চয়ই সন্ধ্যাকে বিপদে সাহায্য করবে। সন্ধ্যার হাস্যোজ্জ্বল মুখ উদ্বিগ্ন চিত্তে দরজায় থাবা দিতে চেয়ে হাত থেমে যায়। দরজার মাঝে সাইনবোর্ড টানানো, জলজল করে জ্বলছে ক্লোজড। সন্ধ্যার আশাতীত মুখশ্রী দপ করে নিভে যায়। ভেতরে হলদাটে আলো, অথচ বন্ধ। সন্ধ্যা হাত গুটিয়ে নেয়। উল্টো ঘুরে রোদের দিকে দৃষ্টি মিলিয়ে আচমকায় মুখে হাত চেপে কেঁদে ওঠে। বিপদ যখন আসে চতুর্দিক থেকেই আসে।
ভিজে জুবুথুবু অবস্থায় কপালে আচানক পাশ থেকে শক্ত জাতীয় কিছু উড়ে এসে কপালের ডান সাইডে লেগে যায়। সন্ধ্যা চিৎকার করে পড়ে যায়। অসহনীয় ব্যথায় সন্ধ্যার হাত চলে যায় আঘাতপ্রাপ্ত স্থানে। থরথর করে কাঁপতে থাকা হাত রক্তে মাখামাখি। সন্ধ্যার চিৎকার দিয়ে কাঁদতে আর কি লাগে। শুনশান রাস্তায় বিপন্ন সন্ধ্যায় ক্যাফের সামনে সন্ধ্যা চিৎকার দিয়ে কাঁদছে। সন্ধ্যা কোনো মতে নিজেকে গুটিয়ে ক্যাফের দরজার সাথে পিঠ ঠেকিয়ে মাথা হেলে বসে। এক হাতে ব্যাগ বুকে চেপে অন্য হাতে কপাল চেপে ধরে। শরীরের ভার দরজায় সম্পূর্ণ দিতেই লকবিহীন দরজাটা আচমকাই পেছনে সরে যায়। সন্ধ্যা চিত হয়ে শুয়ে পড়ে পেছনের দিকে। হতভম্ব সন্ধ্যার মুখ, মেঝেতে মাথা ঠেসে দৃষ্টি উপরে ছাদ বরাবর। সন্ধ্যা ভাবতে পারেনি ক্যাফের দরজা উন্মুক্ত থাকবে। সন্ধ্যা হতভম্ব দৃষ্টিতে ওভাবেই চিত হয়ে দরজার মাঝ বরাবর শুয়ে আছে। সন্ধ্যার কোমরের উপরের ভাগ ক্যাফের মধ্যে আর কোমরের নিম্নভাগ দরজার বাইরে। বৃষ্টির বেগ মাত্রাতিরিক্ত, ফলস্বরূপ অর্ধেক শরীর ভেতরে থেকেও সন্ধ্যা বৃষ্টি অনুভব করতে পারছে। সন্ধ্যা ওঠার শক্তি পায় না, তমধ্যেই কানে কিছু কাঁচ ভাঙার শব্দ পায়। আতঙ্কিত সন্ধ্যা লাফ দিয়ে উঠে বসে। প্রভাতের শুরুটা যতটা সুখকর ছিল, গোধূলি লগ্নের বিষণ্ণ সন্ধ্যা ঠিক ততটাই যাতনা দিচ্ছে। সন্ধ্যা শব্দের উৎস খোঁজার জন্য পেছনে ফেরে। পেছনে ঘুরতেই চোখের সামনে যা ভেসে ওঠে, সন্ধ্যার সমস্ত ভয়ভীতি কাটতে ন্যূনতম সময় নেয় না। সমস্ত ভয়ভীতি কেটে উদয় হয় চরম বিস্ময়ের ভাব। চোখের আকুতি বড় বড় রূপ ধারণ করে সন্ধ্যা মুখে হাত দিয়ে বিস্মিত গলায় বলে ওঠে, ফিকশনাল ম্যান। মিরের পরু কাচের ডেস্কটপের সাথে পিঠ ঠেসিয়ে এক পা মেলে দিয়ে এক পা ভাঁজ করে অবস্থায় চোখ বন্ধ করে কাত হয়ে পড়ে রয়েছে নিবৃত সরকার প্রহর। ডান হাত দিয়ে গাল গলিয়ে রক্ত ঝরছে। সামনে কিয়ৎক্ষণ আগের কিছু ভাঙার যথার্থ কারণ পড়ে আছে। বিরাট বড় অংশ জুড়ে কাচের বোতল ভাঙা, লাল রঙের পানীয় জিনিস কাচের টুকরো দ্বারা ঢাকা অবস্থায়। সন্ধ্যা অবগত নয় কি ওটা। সন্ধ্যার দৃষ্টি আটকায় প্রহরের পাশে একই রকম আরও কয়েকটি খালি বোতল। সন্ধ্যা গুনে দেখে উন্মুক্ত একই রকমের 3টে বোতল উপর হয়ে পড়ে আছে। সন্ধ্যার কাছে মনে হলো ড্রিঙ্কস জাতীয় কিছু হবে, তবে সন্ধ্যার মস্তিষ্ক হুট করেই প্রহরের সাক্ষাৎ হজম করতে পারছে না। মন মস্তিষ্কে প্রশ্ন জাগছে, বনের বাবার ক্যাফেতে প্রথম দেখায় হৃদয় ক্ষুদ্র জায়গা করে নেওয়া ব্যক্তিটির উপস্থিতি কেন? সন্ধ্যা নড়েচড়ে উঠে দাঁড়ায়। ভেজা শরীর নিয়ে কোনো মতে ভিতরে প্রবেশ করলে উন্মুক্ত দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। সন্ধ্যা কিছুটা শঙ্কিত মনোভাব নিয়ে প্রহরের নিকটে উপস্থিত হয়। হাঁটু গেড়ে প্রহরের পাশে বসে পড়ে। হালকা ঝুঁকে প্রহরের মুখের সামনে হাত নিয়ে নাড়াচাড়া করে। দেখে মনে হচ্ছে গভীর ঘুমে মগ্ন। সন্ধ্যার অদ্ভুত লাগছে সবকিছু। একজন পরিপাটি গোছানো প্রকৃতির পুরুষটার এমন বিধ্বস্ত রূপ কোনো মতেই হজম করতে পারছে না। সন্ধ্যার দৃষ্টি পুনরায় আটকায় আঘাতপ্রাপ্ত হাতের দিকে। সন্ধ্যা কাঁধের ব্যাগ খুলে পাশে রাখে। প্রহরের হাতটা দ্রুত হাতের মাঝে তুলে নেয়। ক্ষুদ্র ক্ষুদ্র কাঁচ এখনো হাতে গেঁথে আছে। দূর থেকেই সূক্ষ্ম আঘাতটা কাছ থেকে এতটাই বীভৎস লাগছে যে সন্ধ্যা প্রহরের হাত এক প্রকার ছড়েই ফেলে ছিটকে পেছনে সরে যায়। মুখ চেপে ধরে দৃষ্টি সরায়। বমি পাচ্ছে সন্ধ্যার, সাথে ভয়ও। সন্ধ্যার গা গুলিয়ে আসছে। সন্ধ্যার হাত ছিটকে ফেলায় প্রহর নড়ে চড়ে কাজ সোজা করে সহসা চোখ খুলে থাকায় সন্ধ্যা আর চোখে প্রহরের দিকে তাকাতেই প্রহরের ক্ষুরোধার দৃষ্টির কবলে পড়ে। ভয়ঙ্কর রক্তাক্ত দৃষ্টিতে সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে আছে। সন্ধ্যা শুকনো ঢোক গিলে মিনমিনে গলায় বলে ওঠে, ওই আসলে আমি ইচ্ছে করে আপনাকে আঘাত করিনি। সত্যি বলছি, ভয়ে আঘাত করে ফেলেছি। আপনি কি খুব বেশি ব্যথা পেয়েছেন? হাতে এইভাবে কাঁচ ঢুকলো কি করে? আর আপনার অবস্থা এরকমই বা কেন? আপনি কি অসুস্থ? অ্যাক্সিডেন্ট হয়েছে আপনার? প্রহর বিমূঢ়। সন্ধ্যা শুকনো ঢোক গিলে। সন্ধ্যার দ্বারা সম্ভব নয় এই আঘাতে মলম লাগানো। সন্ধ্যা নিশ্চিত আঘাতপ্রাপ্ত হাত যদি পুনরায় দৃষ্টিতে আসে, সন্ধ্যা গলগল করে বমি করে দেবে। তার থেকে ভালো দূরেই থাকা। সন্ধ্যা প্রহরের অনড় শরীর দেখে একটু ভয় পাচ্ছে। সন্ধ্যা শুকনো ঢোক গেলেই কিছুটা পেছনে সরে যায়। আশেপাশে ভালোভাবে দৃষ্টি বোলায়। ক্যাফেটা যখন খোলা, নিশ্চিত বনের আব্বু না থাকলেও ওই অল্প বয়সী ছেলের থাকা উচিত, কিন্তু সন্ধ্যার মনে হচ্ছে এখানে তারা দুজন ব্যতীত কেউ নেই। সন্ধ্যার একটু ভয় লাগলো। একাকী একটা পুরুষের সাথে সন্ধ্যায় অস্বস্তি হচ্ছে, তন্মধ্যে দুজনের অবস্থাই বেহাল। সন্ধ্যা কিয়ৎক্ষণ নিশ্চুপ থেকে প্রহরের দিকে ফেরে। প্রহরের দৃষ্টি এখনো নিচের দিকেই একইভাবে তাকানো দেখে সন্ধ্যা হকচকিয়ে যায়। গলায় কোনো মতে শব্দ সাজিয়ে বলে, আপনি এভাবে কি দেখছেন? দেখুন, আপনাকে আজ কিন্তু ভয় লাগছে আমার।
যদি সাহায্যের প্রয়োজন হয় বলতে পারেন, আমি অবশ্যই হেল্প করব। আপনি সত্যি করে বলুন তো, এরকম অবস্থা কেন আপনার? সন্ধ্যার কথাটি সমাপ্ত হতেই প্রহরের ক্ষতবিক্ষত হাতের টানে সন্ধ্যা হুমড়ি খেয়ে প্রহরের কোলের উপরে পড়ে যায়। সেকেন্ডের মধ্যে সন্ধ্যা অনুভব করে তার অবস্থা প্রহরের কোলেতে। সন্ধ্যার শরীর কেঁপে ওঠে। সন্ধ্যা হতভম্ব দৃষ্টিতে প্রহরের দিকে তাকালে প্রহর সন্ধ্যার গালে হাত রেখে সন্ধ্যার মুখ নিজের অতি নিকটে আনে। সন্ধ্যার বোধ শক্তি হারানোর মুহূর্তে প্রবল তীক্ষ্ণ গলায় বলে ওঠে, বর্ণকে বাঁচানোর জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। অসংখ্য ধন্যবাদ আমার কলিজাকে আগলিয়ে রাখার জন্য। প্রহরের কথাগুলো সন্ধ্যার মস্তিষ্কে ধারণ করতে পারল না। অতিরিক্ত মদ খাওয়ায় প্রহরের মুখ থেকে দুর্বিষ্ট গন্ধ ভেসে আসে। প্রহর সন্ধ্যার গাল কিছুটা রুক্ষভাবে চেপে ধরে মুখোমুখি করেছিল, ফলস্বরূপ সন্ধ্যার যান যায় যায় অবস্থা। বইতে পড়া মদ সম্পর্কে স্বল্প জ্ঞান ছিল সন্ধ্যার, তবে এই মুহূর্তে সন্ধ্যার মস্তিষ্কের মধ্যে একটা কথাই কিলবিল করছে। তার প্রথম সাক্ষাতের ফিকশনাল মানে একটা বাজে স্বভাব হলো নেশাখোর। সন্ধ্যার গা গুলিয়ে আসছে। এদিকে প্রহরের রক্তাক্ত হাতটা সন্ধ্যার গালে রাখা, দৃঢ় চাপে রক্ত বের হচ্ছে, যা সন্ধ্যার গাল বেয়ে বেয়ে পড়ছে। মদ সাথে রক্তের উদ্ভট গন্ধে সন্ধ্যা নিজেকে ঠিক রাখতে ব্যর্থ হয়। গলগলিয়ে প্রহরের বুকের উপরে বমি করে দেয়। প্রহর অনর দৃষ্টি একটুও কুঞ্চিত হয়নি, তবে সন্ধ্যা খায়েশ মোতাবেক বমি করে প্রহরের কাঁধেই দুর্বল শরীর ছেড়ে দেয়। সন্ধ্যার মাথা ঠেকে প্রহরের বাম কাঁধে জোরালো গতিতে শ্বাস নিচ্ছে সন্ধ্যা। প্রহর নিভু নিভু দৃষ্টিতে নিজের বুকের দিকে তাকায়। বমিতে ভেসে গেছে বুকটা। স্বল্প চেতনাযুক্ত প্রহর সন্ধ্যার নেতিয়ে পড়া শরীর আচমকায় দুই হাতের মধ্যে নিয়ে উঠে দাঁড়ায়। সন্ধ্যার নরণক্ষম নেই, এখনো প্রহরের কাঁধে মাথা হেলিয়ে পড়ে আছে। প্রহর টলমলে পায়ে সন্ধ্যাকে কোলে নিয়ে ওয়াশরুমে উপস্থিত হয়। সন্ধ্যার ভেজা শরীর নিয়ে ওয়াশরুমের মাঝ বরাবর প্রহর। প্রহর সন্ধ্যাকে ফোল্ডিং ওয়াল সিটের উপরে বসিয়ে দিয়ে ট্যাপ ছেড়ে মগ ভরে পানি নিয়ে সন্ধ্যার দিকে বাড়িয়ে দেয়। সন্ধ্যা কাঁপা কাঁপা হাতে মগ ধরে। প্রহর শরীর থেকে শার্ট খুলে বালতির মধ্যে রেখে আঘাতপ্রাপ্ত হাতটা পানির মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রাখে। সন্ধ্যা প্রহরের সমস্ত গতিবিধি পরখ করছে। হুট করেই সব কিছু শূন্য লাগছে সন্ধ্যার। প্রহর মদ গিলেছে সন্ধ্যা নিশ্চিত, তবে প্রহর এতটা স্থির কিভাবে মাথায় ঢুকছে না। সন্ধ্যা তো শুনেছিল নেশাখোর পুরুষ মানুষ বিকৃত মস্তিষ্কের হয়, তাহলে প্রহরকে ভয় কেন পাচ্ছে না সন্ধ্যা? এই মুহূর্তে মাত্র 2 বার সাক্ষাৎকার পুরুষটিকে ভয়ানক আতঙ্ক গ্রাস করার মতো পরিস্থিতির ভাবা উচিত, অথচ সন্ধ্যার নিকটে মনে হচ্ছে প্রহর যথেষ্ট সুপুরুষ, ঠিক তার পাপ্পার মতো। সন্ধ্যা কুলি করে মুখ ধুয়ে মগ পাশে রাখে। স্থির মস্তিষ্কে সন্ধ্যার স্মরণে আসে স্বল্প পরিচিত প্রহর বর্ণের নাম উচ্চারণ করেছে। সন্ধ্যাকে ধন্যবাদ জানিয়েছে, কিন্তু কেন? কোন বর্ণের কথা বলছে? প্রহরের সাথে তার পাতানো ছেলের কি কোনো সম্পর্ক আছে? সন্ধ্যা হাতমুট করে কিছুক্ষণ নিশ্চুপ থেকে সোজাসুজি প্রশ্ন করে, বর্ণ আপনার কি হয়? আমার কলিজা। আমি বলতে চাইছি বর্ণের সাথে কিসের সম্পর্ক? রক্তের, আত্মার। আপনি বুঝতে পারছেন না আমার প্রশ্ন? আমি জানতে চাইছি বর্ণ আপনার কি, মানে আপনার জন্য ঠিক কি? আমার বেঁচে থাকার কারণ। প্রহর টিস্যু পেপার দিয়ে আঘাতপ্রাপ্ত হাতটা বাঁধছে আর সন্ধ্যার প্রশ্নের জবাব দিচ্ছে। এদিকে সন্ধ্যা এতটুকু অনুধাবন করতে পেরেছে বর্ণের সাথে প্রহরের পরিচয় আছে একটু গভীরভাবে, তবে সম্পর্কটি কি বুঝতে পারছে না। সন্ধ্যা এতটুকু শিওর সেদিনের চশমা পরা মানুষটি বর্ণের বাবা, তাহলে প্রহরের সাথে রক্তের সম্পর্ক কিভাবে? অদ্ভুত তো, সোজাসুজি উত্তর না দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে জবাব কেন দিচ্ছেন? প্রহর হাত বাঁধা অবস্থায় সন্ধ্যার দিকে তাকায়। কালো পোশাকে ভেজা শরীর নিয়ে সন্ধ্যার উপস্থিতি। এলোমেলো চুলগুলো ভেজে, তন্মধ্যে চশমা পরিহিত একটা বাচ্চা সুলভ আদুরি মুখশ্রী যে কোনো পুরুষের মস্তিষ্ক বিকৃতি করতে সক্ষম। তবে প্রহর একটু ভিন্ন ধাঁচের। নারী জাতির প্রতি প্রহর বিতৃষ্ণা অনুভব করলেও তাদের অসম্মান করে না। যথেষ্ট সম্মান প্রহরের অন্তরে, তবে এই মুহূর্তে প্রহর নিজের মধ্যে নেই। না চাইতেও সন্ধ্যার সাথে কিছুটা উল্টোপাল্টা ঘটনা ঘটিয়ে ফেলেছে। প্রহর সন্ধ্যার দিকে ঘুরে কিছুটা দূরত্ব ঘোচায়। শুধুমাত্র প্যান্ট পরিহিত প্রহরের উদম শরীরটা একজন রমণীর নিকটে বড় আকর্ষণীয় জিনিস, তবে সন্ধ্যার দৃষ্টি প্রহরের চোখে। প্রহর সন্ধ্যার মুখোমুখি হয়, গভীর ভাব বজায় রেখে কোনো মতে নিজেকে স্বাভাবিক রেখে বলে, আপনি একটু বেশি কথা বলেন। আই ডোন্ট লাইক ইট। সন্ধ্যা প্রহরের কথাটা এড়িয়ে সহসাই বলে, আমার কেন জানি মনে হচ্ছে বর্ণ আপনার প্রতিচ্ছবি। মুখ বন্ধ রাখুন।
আগে বলুন, কপালে আঘাত কিভাবে পেয়েছেন? আর এইভাবে ভিজেছেন কেন? বৃষ্টির জন্য ভিজেছি, আর কিভাবে আঘাত লেগেছে বুঝতে পারিনি। হুট করে কিছু একটা আঘাত করে চলে যায়। প্রহরের কাছে এই মুহূর্তে টিস্যু পেপার ছাড়া কিছুই নেই। প্রহর সন্ধ্যার অতি নিকটে উপস্থিত হয়, তবে দুজনের মধ্যে যথেষ্ট দূরত্ব। প্রহর এক হাত সন্ধ্যার পাশে রেখে হালকা ঝুঁকিয়ে অন্য হাত দিয়ে কপালের রক্ত পরিষ্কার করায় ব্যস্ত হয়। শান্ত গলায় কিছুটা হেয় করে বলে, আপনি এখনো বাচ্চা, আমার বোনের থেকে অবুঝ, কেয়ারলেস। আপনার নাম কি? নিভৃত সরকার প্রহর।